হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের আজকে হবে চ্যাপ্টার 3 মুঘল সাম্রাজ্য ও সুর বংশ। ঠিক আছে, এটা মধ্যযুগের ইতিহাসের চ্যাপ্টার 3। এর আগে আমাদের প্রাচীন ইতিহাসটা শেষ হয়ে গেছে। তো যারা ক্লাসগুলো করনি ও সে ক্লাসগুলো করে নিও। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, মাতৃসূত্রে মুঘলরা নিম্নলিখিত কার বংশধর ছিলেন? তো মাতৃসূত্রে মুঘলরা চেঙ্গিস খানের বংশধর ছিলেন। অপশন বি। মুঘলরা দুইটি মহান বংশের বংশধর ছিলেন। মাতৃসূত্রে তারা চেঙ্গিস খানের মঙ্গল শাসক বংশধর ছিলেন, আর পিতৃসূত্রে তারা তৈমুরের বংশধর ছিলেন। মজার বিষয় হলো, মুঘলরা তৈমুরের সঙ্গে নিজেদের সম্পর্ক বেশি গুরুত্ব দিতেন, কারণ তিনি 1398 সালে দিল্লি জয় করেছিলেন। অন্যদিকে চেঙ্গিস খানের সঙ্গে হত্যাকাণ্ডের সম্পর্ক থাকায় তারা মঙ্গল বা মুঘল নামটি ততটা পছন্দ করতেন না। কোন সালে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন? তো বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে। বাবর 1526 সালে ইব্রাহিম লোদিকে প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত করেন। এটি ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এর মাধ্যমে দিল্লি সালতানাতের পতন ঘটে এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। 1530 সাল হলো বাবরের মৃত্যুর বছর এবং সেই বছর হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। কোন সালে বাবর প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন? একই কোশ্চিন, শুধু ঘুরিয়ে এসছে। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে 1526। ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে কোন শাসক যুদ্ধে কামানের কার্যকর ব্যবহারের জন্য পরিচিত ছিলেন? তো অ্যান্সার হচ্ছে বাবর। অপশান ডি, বাবর। বাবর ভারতে যুদ্ধক্ষেত্রে কামান ও ম্যাচলক বন্দুক কার্যকরভাবে প্রবর্তন ও ব্যবহারের জন্য বিখ্যাত। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে এবং 1527 সালের খানোয়ার যুদ্ধে রানা সাঙ্গার বিরুদ্ধে তার বিজয় মূলত তার কামান বাহিনীর উস্তাদ আলী ও মুস্তাফার নেতৃত্বে দক্ষ ব্যবহারের ফল। ঠিক আছে, ভারতে তার প্রাথমিক অভিযানের সময় বাবর প্রথম কোন অঞ্চল জয় করেন? আচ্ছা, এই পানিপথের প্রথম যুদ্ধ হওয়ার আগে বাবর, তার আগেও কিন্তু ভারতে এসছে এবং ছোট ছোট জায়গা অভিযান করছিল। ঠিক আছে, তো প্রথম যেটা করেছিল সেটা হচ্ছে ভিরা। অপশান ডি, ভিরা। 1526 সালের পানিপথের যুদ্ধের আগে বাবর ভারতের সীমান্ত অঞ্চলে কয়েকটি প্রাথমিক অভিযান পরিচালনা করেন। 1519 সালে তিনি প্রথম ভিরা এবং বাজাউর দুর্গ দখল করেন। এটি ছিল ভারতীয় উপমহাদেশে তার প্রথম বিজয়। তিনি বজর অবরোধের সময় প্রথমবার বারুদ ও কামান ব্যবহার করেন। পানিপথ ও লাহোর পরবর্তীতে জয় করা হয়। কোন মুঘল সম্রাট চারবাগ শৈলীর বাগান প্রবর্তন করেন? তো অ্যান্সার হচ্ছে বাবর। অপশান এ, বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ভারতে চার ভাগে বিভক্ত বাগান শৈলী প্রবর্তন করেন। তিনি প্রকৃতি ও বাগান খুব পছন্দ করতেন এবং ভারতের ভূদৃশ্যে সংগঠিত জলপ্রবাহ ও সমমিতির অভাব লক্ষ্য করেছিলেন। তাই তিনি আগ্রায় রামবাগের মতো বাগান তৈরি করেন। চারবাগ হলো একটি চতুর্ভুজ বাগান যা পথ বা প্রবাহমান জল দ্বারা 4টি অংশে বিভক্ত থাকে এবং ইসলামের স্বর্গের বাগানের প্রতীক। এই শৈলী তাজমহলের সর্বোচ্চ বিকাশ লাভ করে। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। বিবৃতি 1, বাবর মঙ্গল ও তিমুরিদ বংশোদ্ভূত ছিলেন, তিমুরিদ অর্থাৎ তৈমুরের বংশোদ্ভূত ছিলেন এবং ইব্রাহিম লোদিকে পরাজিত করার পর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এটা ঠিক রয়েছে। বাবর শের শাহ কর্তৃক সিংহাসনচ্যুত হন, এটা ভুল, কারণ শের শাহ হুমায়ুনকে সিংহাসনচ্যুত করেন এবং শের শাহ সুর বংশ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তারপরে শের শাহর পরে আবার আকবর মুঘল সাম্রাজ্য শুরু করেন। তো এখানে বিবৃতি দুটা ভুল, তার মানে একটাই শুধু ঠিক, অপশন এ হবে অ্যান্সার। হুমায়ুনের শাসনকালে হিন্দু বেগ কোন পদে অধিষ্ঠিত ছিলেন? তো হিন্দু বেগ ছিলেন প্রাদেশিক গভর্নর। অপশন সি, প্রাদেশিক গভর্নর।
হিন্দু বেগ ছিলেন একজন বিশিষ্ট মুঘল অভিজাত ও সামরিক সেনাপতি, যিনি বাবর এবং হুমায়ুন উভয়ের অধীনে কাজ করেছিলেন। হুমায়ুনের শাসনকালে তিনি একটি প্রদেশের গভর্নর ছিলেন। তিনি জৌনপুর আউদের গভর্নর ছিলেন। তিনি প্রাথমিক মুঘল প্রশাসন ও সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নামের হিন্দু শব্দটি ধর্ম নির্দেশ করে না। তিনি মধ্য এশীয় তুর্কি মুঘল বংশোদ্ভূত ছিলেন। পারস্য শিল্প সাহিত্যকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য কোন মুঘল সম্রাট পরিচিত? তো অ্যান্সার হচ্ছে হুমায়ুন। অপশন এ হুমায়ুন। হুমায়ুনকে মুঘল চিত্রশিল্পের ভিত্তি স্থাপনের কৃতিত্ব দেওয়া হয়। নির্বাসন শেষে তিনি ইরান থেকে পারস্যের খ্যাতনামা শিল্পী মীর সৈয়দ আলী ও আব্দুস সামাদকে ভারতে নিয়ে আসেন। এর ফলে পারস্য ভারতীয় শৈলীর সংমিশ্রণ শুরু হয়। যদিও আকবর ও জাহাঙ্গীর পরবর্তীকালে এই শিল্পকে উচ্চতায় পৌঁছে দেন, তবুও মুঘল দরবারে পারস্য শিল্প সাহিত্যকে সক্রিয়ভাবে উৎসাহিত করার ক্ষেত্রে হুমায়ুনই ছিলেন অগ্রদূত। মুঘল স্থাপত্যের কোন বৈশিষ্ট্য পারস্য শৈলী দ্বারা প্রভাবিত ছিল? তো বড় গম্বুজ ও ইওয়ান বলতে খিলানযুক্ত হল। তো অপশন বি হচ্ছে অ্যান্সার। বড় গম্বুজ এবং ইওয়ান বা খিলানযুক্ত হল, এটা অ্যান্সার। মুঘল স্থাপত্য পারস্য শৈলী দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল, বিশেষ করে বড় ফুলে ওঠা গম্বুজ এবং ইওয়ান বড় খিলানযুক্ত হল বা প্রবেশপথের ব্যবহারে। পারস্যের খিলান ভিত্তিক উপাদান এবং ভারতীয় লিন্টেল ভিত্তিক উপাদানের সংমিশ্রণে অনন্য ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলী সৃষ্টি হয়। সমতল ছাদ এবং সোপান কূপ ভারতীয় স্বদেশীয় বৈশিষ্ট্য। হুমায়ুনের সমাধি পারস্য প্রভাবের একটি উৎকৃষ্ট উদাহরণ, যেখানে দ্বিগম্বুজ এবং চারবাগ বাগান প্রথম ভারতে প্রবর্তিত হয়। নিম্নলিখিত ঐতিহাসিক ঘটনাগুলিকে সঠিক কালানুক্রমিক ক্রমে সাজান। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এটা নির্মাণ করেছিলেন কে? শের শাহ সুরি। ঠিক আছে। তবে আকবরের শাসন শুরু হয়েছিল 1556-তে, আর হুমায়ুনের মৃত্যুও হয়েছিল 1556-তে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে হঠাৎ করে শের শাহ কেন এলো? দেখো, মুঘল সাম্রাজ্য শুরু হলো বাবর দিয়ে, তারপরে হলো হুমায়ুন, এবার শের শাহ সুরি এসে 15 বছর হুমায়ুনের হুমায়ুনকে পরাজিত করে দেয়। ঠিক আছে। এবং 15 বছর এর মাঝখানে শের শাহ সুরি কিন্তু রাজত্ব চালায় এবং হুমায়ুন পালিয়ে যায়। ঠিক আছে। পালিয়ে যাওয়ার পরে তারপরে আবার 1555 সাল পর্যন্ত শের শাহ সুরি চলল, 1540 থেকে 55 অবধি। এবারে আকবর এখানে শুরু করে। ঠিক আছে। আকবরের শাসন শুরু হলো 1556-তে, এবং হুমায়ুন আবার ফিরে এলো নিজের ছেলের শাসন যখন শুরু হলো, এবং এখানে এসে 1556 সালে মারা যায়। ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাটে ইতিহাস বাবর, হুমায়ুন এবং শের শাহ কেন এলো এখানে। অনেক সময় পড়তে গিয়ে অনেকে কনফিউশন হয় যে বাবর, হুমায়ুন, আকবর আমরা জানি, কিন্তু শের শাহ কোথা থেকে এলো? সুর বংশ হঠাৎ করে। ঠিক আছে। তো 15 বছর মুঘল সাম্রাজ্য স্তব্ধ ছিল, সেখানে সুর বংশ চলছিল। ঠিক আছে। তো এখানে তাহলে আকবরের শাসন শুরু আর হুমায়ুনের মৃত্যু 1556। আর এখানে শের শাহ সুরি গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা নির্মাণ করেছিলেন। ঠিক আছে। তো এখানে সব থেকে আগে হয়েছিল তাহলে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটাই হবে 1 নম্বরটা আগে, তাই তো। আর তারপরে হুমায়ুনের মৃত্যু হয়, তারপরে আকবরের শাসন শুরু হয়। তো অ্যান্সার অপশন তাহলে 1, 3, তারপরে 2 হচ্ছে, তার মানে অপশন বি হচ্ছে অ্যান্সার। চলো ব্যাখ্যাটা একটু ভালোভাবে দেখে নাও। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ প্রায় 1540 থেকে 1545। এটি শের শাহ সুরি তার শাসনকালে নির্মাণ করেন। আর হুমায়ুনের মৃত্যু 1556, তিনি তার গ্রন্থাগারে সিঁড়ি থেকে পড়ে মারা যান। আর আকবরের শাসন শুরু হয় 1556। হুমায়ুনের মৃত্যুর পরই আকবরকে সম্রাট হিসেবে অভিষিক্ত করা হয়। কোন শাসক মুঘল সম্রাটকে পরাজিত করে নিজেকে শাসক ঘোষণা করেন এবং দ্বিতীয় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? কোন শাসক? আচ্ছা, আমি একটু আগে একটা জিনিস ভুল বলেছিলাম যে হুমায়ুন তার ছেলের সাম্রাজ্য শুরু হওয়ার পর এসেছিল না, হুমায়ুন আসার পর 1 বছর রাজত্ব করেছিল মনে হয়। ঠিক আছে। 56 সালটা, তারপর আকবর শুরু হয়, ও সিঁড়ি থেকে পড়ে মারা যায়। কিন্তু 1540 থেকে 55 পর্যন্ত এটা কিন্তু শের শাহ সুরি রাজত্ব করছিল। ঠিক আছে। এটা একটু মনে রাখবে। কোন শাসক মুঘল সম্রাটকে পরাজিত করে নিজেকে শাসক ঘোষণা করেন এবং দ্বিতীয় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? তো এই কথাটা আমরা একটু আগে জানলাম যে শের শাহ সুরি মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে
এবং দ্বিতীয় আফগান সাম্রাজ্য অর্থাৎ সুর বংশ প্রতিষ্ঠা করেন। আচ্ছা, প্রথম আফগান ছিল কিন্তু লোদি বংশটা, ঠিক আছে? এটা ব্যাখ্যায় আমরা পাবো। শেরশাহ সুরি চৌসা যুদ্ধ 1539 সাল এবং কানৌজ বা বিলগ্রামের যুদ্ধ 1540 যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে সুর বংশ অর্থাৎ দ্বিতীয় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। প্রথম আফগান সাম্রাজ্য ছিল লোদি বংশ। তিনি হুমায়ুনকে নির্বাসনে পাঠান এবং 5 বছর 1540 থেকে 45 উত্তর ভারত শাসন করেন। তিনি তার প্রশাসনিক সংস্কার, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ এবং রুপিয়া মুদ্রা চালুর জন্য বিশেষভাবে পরিচিত। ঠিক আছে? আচ্ছা, এখানে সালটা যে 1540 থেকে 45 আছে, তাহলে 8-10 বছর, তার মানে শেরশাহর বংশধররা ওরা করেছিল। ঠিক আছে? 55 অব্দি। পুরানা কিলার দ্বিতল বিশিষ্ট প্রবেশদ্বারগুলি প্রধানত কোন উপাদান দিয়ে নির্মিত? তো সেগুলো ছিল লাল বেলে পাথর দিয়ে তৈরি। অপশন বি। দিল্লির পুরানা কিলা পুরাতন দুর্গের বিশাল দ্বিতল বিশিষ্ট প্রবেশদ্বারগুলি যেমন বড় দরওয়াজা এবং হুমায়ুন দরওয়াজা প্রধানত লাল বেলে পাথর দিয়ে নির্মিত। এগুলি সাদা মার্বেল এবং নীল গ্লেজের অলঙ্করণও রয়েছে, তবে মূল কাঠামো লাল বেলে পাথরের। পুরানা কিলা হুমায়ুন এবং শেরশাহ সুরি দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি দিল্লির অন্যতম প্রাচীন দুর্গ যা ঐতিহ্যগতভাবে ইন্দ্রপ্রস্থের স্থানের সঙ্গে যুক্ত। পুরানা কিলা নির্মাণে প্রধানত কোন নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছিল? তো একই কোশ্চিন, বেলে পাথর। আর এখানে অপশানে রয়েছে বেলে পাথর এবং মার্বেল, তো এটাই হবে অ্যান্সার, বেলে পাথর এবং মার্বেল। ব্যাখ্যাটা আগেরটা পড়ে নিলে হবে। ঠিক আছে? ব্যাখ্যা দিন এখানে। কার প্রশাসনিক ব্যবস্থা পরে সম্রাট আকবরের প্রশাসনিক ব্যবস্থা মডেল হয়েছিল? তো শেরশাহ সুরির পর আকবর শুরু করেছিল। ঠিক আছে? অপশান সি। ওকে। শেরশাহ সুরির প্রশাসনিক ব্যবস্থা বিশেষ করে ভূমি রাজস্ব সংস্কার, ভূমি পরিমাপ, মাটির শ্রেণী বিভাগ এবং স্থানীয় প্রশাসন, সরকার ও পরগনা আকবরের প্রশাসনের ভিত্তি হিসেবে কাজ করেছিল। আকবরের রাজস্ব মন্ত্রী রাজা টোডরমল পূর্বে শের শাহের অধীনে কাজ করেছিলেন এবং এই ব্যবস্থাকে উন্নত করে মুঘল সাম্রাজ্যের জব্ত ব্যবস্থা চালু করেন। শেরশাহ সুরিকে প্রায় আকবরের অগ্রদূত বলা হয়। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।